প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে বিক্ষোভ করছেন ঢাকা শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা দাবি করেন 2018 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগের জন্য একটি পরিপত্র জারি করেছিল সরকার। সম্প্রতি হাইকোর্ট তা বাতিল করেছেন। সরকারকে এই রায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে যাতে চাকরিতে কোনো কোটা না থাকে। তারা মনে করেন একটি কমিশন গঠনের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য যৌক্তিক কোটা রাখা যাবে, তবে কোটার ভিত্তিতে নিয়োগের পর যেসব আসন শূন্য থাকবে সেগুলোতে মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। এদিকে একই দাবিতে সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2 ঘন্টা ঢাকা কুয়াকাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে চট্টগ্রাম রাঙামাটি সড়কের হাটহাজারী অংশ অবরোধে করে বিক্ষোভ করেন তারা। 1 ঘন্টার অবরোধে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এছাড়া ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও আন্দোলন কর্মসূচি পালিত হয়েছে। যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে শিক্ষার্থীরা রাস্তায় থাকবে। মূলত 2018 সালে যে কোটা সংস্কার পরিপত্র দাখিল হয়েছিল সেইটা পুনর্বহাল রাখার জন্য আমরা আন্দোলন করছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি আমাদের সহকর্মী নূরে আলম পিন্টুর কাছে। নূরে আলম, শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল থেকে কি কি দাবি জানাচ্ছেন বিস্তারিত জানাবেন আমাদের সবশেষ। দুপুর 2:30টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে এবং সেই মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মৎস্য ভবন হয়ে এখন শাহবাগ মোড়ে অবস্থান নিচ্ছে। তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছে। আমি যদি একটু শাহবাগ মোড়ের চিত্র দেখাই, সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে, তবে অ্যাম্বুলেন্স আসলে তারা সেটিকে রাস্তা করে দিচ্ছে ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার জন্য। শিক্ষার্থীদের দাবি 2018 সালে সরকারের যে পরিপত্র ছিল কোটা বাতিলের, সেটি আবার পুনর্বহাল করতে হবে। সম্প্রতি হাইকোর্টের একটি রায়ে আবার এই সরকারের যে প্রজ্ঞাপনটি ছিল কোটা বাতিলের, সেটি বাতিল করে দেওয়া হয়। এর ফলে চাকরিতে আবার কোটা চলে আসে। শিক্ষার্থীরা বলছে এই রায় বাতিল করতে হবে এবং কোটা বাতিল করতে হবে। তারা 4টি দাবি জানাচ্ছে। সেই সঙ্গে তারা বলছে কোটা থাকতে পারে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা থাকতে পারে। সেই কোটা একটি বিশেষজ্ঞ কমিটি করে সেই কোটা যৌক্তিকভাবে রাখতে হবে। সেই সঙ্গে একটি পরিবার থেকে একজন কোটা সুবিধা নেওয়ার দাবি তারা জানাচ্ছে। আর শিক্ষার্থীরা বলছে যে 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তখন কোটা বাতিল করা হয়। 56 ভাগ কোটা ছিল, এর মধ্যে 30 ভাগ মুক্তিযোদ্ধা কোটা, 10 ভাগ নারী কোটা, সেই সঙ্গে জেলা কোটা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য কোটা ছিল। সেই কোটা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। এরপরে আবার এই হাইকোর্ট কয়েকদিন আগে সরকারের যে প্রজ্ঞাপন ছিল কোটা বাতিলের, সেটি বাতিল করে দেয়। ফলে আবার কোটা চলে এসেছে। এর ফলে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবে। তারা বলছেন যে এমনিতেই দেশে বেকারত্বের হার বাড়ছে। প্রতি বছরই লাখ লাখ শিক্ষিত গ্রাজুয়েট বেকার তৈরি হচ্ছে। তার মধ্যে যদি এই কোটা ব্যবস্থা আবারও বহাল থাকে তাহলে বেকারত্ব আরও বাড়বে এবং অনেক মেধাবী শিক্ষার্থী চাকরির সুযোগ থেকে বঞ্চিত হবে। আমরা দেখছি যে পুরো শাহবাগ এলাকা শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছে। আমি সেই চিত্র দেখাচ্ছি। এর আগে গত কয়েকদিন ধরেই শিক্ষার্থীরা আন্দোলন করছে। গতকালও তারা বেশ কিছুক্ষণ সময় শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখে। এরপর আজকেরও তারা আবার এই শাহবাগ মোড় অবরুদ্ধ করেছে। শিক্ষার্থীরা বলছে তাদের আসলে এই কোটা ব্যবস্থা যদি বহাল রাখা হয় তারা এর থেকেও কঠোর আন্দোলন কর্মসূচি দেবে। শুধুমাত্র যে আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হচ্ছে
তা নয়, ঢাকার বাইরে বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন কর্মসূচি হচ্ছে। আমরা দেখছি যে শিক্ষার্থীদের আন্দোলনের পাশে পুলিশের অবস্থান রয়েছে, পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলন কর্মসূচিতে কোনো বাধা আমরা দেখিনি। শিক্ষার্থীরা বলছে তাদের দাবি মেনে নিলে তারা ফিরে যাবে। তো এই ছিল আমার কাছে সব শেষ। নুরে আলম, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, একদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, অন্যদিকে শিক্ষকদের কর্মবিরতি, সব মিলিয়ে তো ক্যাম্পাসের সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে যাওয়ার কথা। কি পরিস্থিতি দেখছেন আপনি? দেখুন, আপনি যেমনটি শিক্ষকদের কর্মসূচির কথা বলছেন, শিক্ষকদের কর্মসূচির কারণে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি অচল অবস্থা চলছে গত 3 দিন ধরে। তো আজকে এই দুপুর পরবর্তী সময়ে অর্থাৎ বিকাল 3:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরির সামনে থেকে কিন্তু শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। সেই বিক্ষোভ মিছিল, তাদের ব্যানার ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। সেই ব্যানারের কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়ে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে সেই বিক্ষোভ মিছিলটা নিয়ে কিন্তু তারা ঢাকা-আরিচা মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে, প্রধান গেট এবং ডেইরি গেট, সেখানে কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন তারা। এবং আরিচাগামী লেন এবং ঢাকাগামী লেন, এই দুটি লেনেই কিন্তু তারা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে কিন্তু তারা তাদের দাবি তুলছেন। আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছিলেন যে 2018 সালে কোটা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল, সেই পরিপত্রটি পুনর্বহালের দাবিতেই কিন্তু তারা এই আন্দোলন করছেন। তারা বলছেন সরকারি চাকরি সহ যে কোনো চাকরিতে কোটা প্রত্যাহার করতে হবে, কোটা প্রত্যাহার করে মেধাভিত্তিক যে নিয়োগগুলো রয়েছে সেগুলোকে নিশ্চিত করার জন্য তারা দাবি জানাচ্ছেন। তারা বলছেন কোটায় যদি চাকরি হয়ে যায় সেক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীরা বিমুখ হয়ে যাবে, যার কারণে তারা এই কোটা যে সিস্টেমটি রয়েছে সেটি তারা প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। এর আগেও তারা 2018 সালে তারা আন্দোলন করেছিল এবং যে পরিপত্রটি জারি করা হয়েছিল সেই পরিপত্রটি পুনর্বহালের তারা দাবি জানাচ্ছেন। তারা বলছেন সরকার যদি তাদের এই দাবিটি মেনে না নেয়, আগামীকাল যদি এই 2018 সালের পরিপত্র বহালের যদি কোনো রায় না আসে, সেক্ষেত্রে কিন্তু এই আজকে যারা আন্দোলন করছেন তারা কিন্তু আরো কঠোর আন্দোলন করবে বলে তারা কিন্তু এই আজকের এই কর্মসূচিতে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। আপনি জানেন যে ঢাকা-আরিচা মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক। এই কোটা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এই মহাসড়কটিতে প্রায় কিন্তু এখন থেকে প্রায় 30 মিনিট আগে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। আমরা দেখতে পেয়েছি সড়কের দুই পাশে কিন্তু অসংখ্য যানবাহন আটকা পড়েছে এবং সেই যানবাহনগুলোতে যে সকল যাত্রীরা রয়েছিল তারাও কিন্তু চরম বিপাকে পড়েছে। আমরা অনেক যাত্রীদেরকে হেঁটেই কিন্তু নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য দেখছি। আপনি জানেন যে আজকে ঢাকা আর যে সাভারের হেমায়তপুর রয়েছে সেখানে আওয়ামী লীগের একটি কর্মসূচি রয়েছে। এই সড়ক অবরোধের কারণে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সেই কর্মসূচি যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা যাচ্ছেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন। তারা কিন্তু হেঁটে হেঁটে কিন্তু তাদের কর্মসূচিতে যাচ্ছেন। এই কোটা প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কত সময় এই সড়ক অবরোধ করে রাখবে, এই বিষয়টি নিয়ে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলছেন তারা আজকের কর্মসূচি দিয়েছেন, সড়ক অবরোধ করছেন, তারা জনভোগান্তির কথা বিবেচনা করে হয়তোবা তারা এই আজকের সড়ক অবরোধটি উঠিয়ে নেবেন। তবে আগামীকাল যদি কোটা প্রত্যাহারের যে বিষয়টি রয়েছে 2018 সালের যে পরিপত্র, সেই পরিপত্রটি যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কিন্তু তারা এরকম সড়ক অবরোধ সহ আরও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। তারা বলছেন শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, দেশের যে কটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তারা কিন্তু তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। তারা বলছেন তারা কোটা প্রত্যাহারের জন্য তাদের যা যা করণীয় তারা তাই করবেন। এবং আমরা এখন পর্যন্ত এই ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় 30 মিনিটের উপরে অধিক সময় ধরে এখানে বন্ধ থাকলো। আমরা কিন্তু প্রশাসনের তেমন কোনো লোকজন এখন পর্যন্ত এখানে দেখতে পাইনি। শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা। তবে দেখা যাচ্ছে যে এই ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন এই সড়ক ব্যবহারকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরের খবরে। সার্বজনীন পেনশন বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আগামীকাল শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠকে বসার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। ক্লাস পরীক্ষা না হওয়ায় অচল হয়ে পড়েছে ক্যাম্পাস, এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দাবি পূরণ হলে বৃহস্পতিবারই ক্লাসে ফিরে যাবেন বলে জানান শিক্ষকরা। তারা বলেন নতুন পেনশন স্কিমের কারণে জুলাইয়ে যোগ দেয়া শিক্ষকরা অবসরের পর এককালীন টাকা ও অন্যান্য সুবিধা পাবেন না। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম,
রাজশাহী সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কর্মবিরতি পালন করছেন। শিক্ষার্থীদের সেশন জটের শঙ্কা নিয়ে জানিয়ে তারা বলছেন, দাবি আদায় হলে অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। 13ই মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বশাসিত স্বায়ত্তশাসিত পেনশন প্রত্যয় স্কিমে আনার প্রজ্ঞাপন জারির পর থেকেই প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষকরা। আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলনগুলো কি প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে। 2 নম্বর হলো যে আমাদের যে সুপার গেটটি 2015 সালে আমাদের দেওয়ার কথা ছিল, যে সিদ্ধান্ত হয়েছে সেটা দিতে হবে। আর আমরা স্বতন্ত্র বেতন স্কেল চাচ্ছি। যদি প্রত্যয় স্কিম প্রত্যাহার করে স্বতন্ত্র বেতন স্কেল করা হয় তাহলে তো এক জায়গায় চলে আসতো দুইটা মিলে। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে বিশ্ববিদ্যালয়গুলোতে অচলাবস্থা তৈরি হয়েছে, বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা, একই অবস্থা প্রশাসনিক ভবনেও। শিক্ষকরা বলছেন, 1 জুলাই থেকে যারা শিক্ষক হিসেবে যোগ দেবেন তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। অবসরের পর এককালীন টাকা ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা। শিগগিরই প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান আন্দোলনরত শিক্ষকেরা। মাতারবাড়িতে ভূমি অধিগ্রহণের 20 কোটি টাকা আত্মসাতের মামলায় কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিনের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, এজাহার থেকে নিজের নাম মুছে দিয়েছেন তিনি, আর এই কাজে তাকে সহায়তা করেছেন তখনকার জেলা জজ সাদিকুল ইসলাম তালুকদার। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা রিয়াজউদ্দিনের দেয়া প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে প্রধান আসামি রুহুল আমিনের সহযোগী হিসেবে সাদিকুল সহ 4 জনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য অভিযুক্তরা হলেন বাদীর আইনজীবী মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল এবং জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার জাফর আহমেদ। 2014 সালের 19 নভেম্বর মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রায় 20 কোটি টাকা আত্মসাতের অভিযোগে রুহুল আমিনকে প্রধান আসামি করে 28 জনের বিরুদ্ধে মামলা করেন মাতারবাড়ির বাসিন্দা AKM কায়সারুল ইসলাম চৌধুরী। মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দেয় আদালত। সেই মামলার তদন্ত শেষে সোমবার আদালতে 5 জনের বিরুদ্ধে প্রতিবেদন দেয় দুদক। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, মামলার প্রতিবেদনে আর কি কি জানা গেছে, আর বর্তমান ডিসি এ ব্যাপারে কোনো মন্তব্য করেছেন কিনা? এই মামলার আসলে গত পরশুদিন দুদকের এখানকার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি যে প্রতিবেদনটি আদালতে জমা দিয়েছেন এবং তিনি প্রতিবেদনে উল্লেখ করেছেন যে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসককে আসলে মামলার থেকে বাদ দিতে কক্সবাজারের সাবেক জেলা জজ তিনি মোটা অঙ্কের একটি টাকা আত্মসাৎ করেই মূলত তাকে বাদ দিতে চেয়েছিলেন। এটি যখন আবার যে মামলার যে বাদী তিনি জানতে পেরেছেন তখন তিনি আবারও একই আদালতে আরেকটি পিটিশন তিনি দাখিল করেছেন। তো এটি আসলে দুদকের কাছে এটি সেই কাগজটি পৌঁছানোর পরে দুদক দীর্ঘ যে এটি তদন্ত করে এটি মূলত প্রতীয়মান হয় যে এবং সাবেক জেলা প্রশাসক এবং সাবেক যে জজ ছিলেন তিনি দুর্নীতির মাধ্যমে সেটি টাকা আত্মসাৎ করেছেন এবং এটি নিয়ে দুদকের পক্ষ থেকে 5 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। তো এটি আদালত গ্রহণ করেছেন এবং এটি আদালত এটি পর্যালোচনা করবেন। এটি আরেকটি আজকে অথবা আগামীকাল হয়তোবা এটির একটি পরবর্তী তারিখ ঘোষণা করা হতে পারে। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তৃতীয় দফার বন্যায় প্লাবিত হয়েছে জেলার 97 ইউনিয়নের 1176 গ্রাম। পানিবন্দী 7 লাখ মানুষ। এছাড়া সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ফেনী, শেরপুর ও খাগড়াছড়িতে বন্যায় দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। তৃতীয় দফা বন্যায় সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট ও জকিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে দুর্ভোগে জেলার 7 লাখ মানুষ। পানি বিপদসীমার উপর দিয়ে চারতলা পয়েন্টে অনেক বন্যা, খুবই অবস্থা খুবই খারাপ সিলেটের। বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জের 4 জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে এখনও পানিবন্দী 5 লাখ মানুষ। 63টি আশ্রয় কেন্দ্রে প্রায় 1700 মানুষ আশ্রয় নিয়েছেন। সারাদিন বইয়া থেকে একবারে কুদ্দুর পার হয়েছে, আরেকজন ইয়া দিয়া 50 টাকা দিয়া
এরকম কষ্টের মাঝে আছি। সুনামগঞ্জ উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এটি আগামী 5 তারিখ পর্যন্ত কন্টিনিউ হতে পারে। সেক্ষেত্রে এবার নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তবে যেহেতু এখন আমাদের পানি লেভেল মাত্র 4 সেন্টিমিটার উপরে, তবে উজানে পানি বৃষ্টিপাত হলেও সেক্ষেত্রে পানি নদী বাড়তে পারে। মৌলভীবাজারের কুশিয়ার মনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। রাজনগর ও সদর উপজেলার 20টি গ্রাম পানির নিচে। এছাড়া ফেনীর মুহুরী ও কুহা নদীর বাঁধের 5টি স্থান দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে 15 গ্রাম। মানুষরা নাবে। আর 2 নম্বর বিষয় হলো আশ্রয় কেন্দ্রের যার ঘর বাড়ির মধ্যে অনেক পানিবনির দিক দিয়ে মানুষের অনেক কষ্ট। আশ্রয় কেন্দ্র থেকে যাওয়া শুরু করছিল, তখন আবার বাড়ি যাওয়ার কারণে আবার মানুষ আশ্রয় কেন্দ্রতে আসা শুরু করছে। নেত্রকোনায় উদ্বাখালী নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হওয়ায় কলমাকান্দার 8টি ইউনিয়নে পানি ঢুকেছে। এছাড়া শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে 30 গ্রাম। পাহাড়ি ঢলে বৃষ্টির পানি আমরা মাঠ টাট সব তুলেছে, রাস্তাঘাট এটা সব তোল, মানে আমরা বাড়ি ঘরটা কেউ বাড়িতে পারি না। এদিকে খাগড়াছড়ির দীঘিনালার মিরুং ইউনিয়নের 20টি গ্রাম এখনো পানিবন্দী। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনাতে সুনামগঞ্জ এবং নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী জাকির হোসেন। জাকির, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে, তো আশ্রয় কেন্দ্রগুলোতে যারা অবস্থান নিয়েছেন তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা করা হচ্ছে তা পর্যাপ্ত কিনা? দেখুন, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এখন কিছুটা পানি কমতে শুরু করেছে। সুনামগঞ্জের সুরমা নদীর পানি এখন বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বন্যার পানি কিছু এলাকায় নামছে, আবার কিছু এলাকায় নতুন নতুন করে এলাকা প্লাবিত হচ্ছে। যেদিকে পানি নামছে সেই দিকের যে ক্ষত চিহ্ন সেটা কিন্তু বের হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা এখন একেবারে সুনামগঞ্জের সীমান্তবর্তী একটি গ্রামে দাঁড়িয়ে আছি, খাইমতর এলাকা। এখানে এই 1.5 কিলোমিটার অংশে প্রায় 60টি জায়গায় ঢলের পানিতে ভাঙন দেখা দিয়েছে। এই সড়ক দিয়ে মানুষ এখন পায়ে হেঁটেও চলাচল করতে পারছে না, খুবই ঝুঁকি নিয়ে। ও আমরা দেখেছি কিছুক্ষণ আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করছে। তো আর বন্যা পরিস্থিতি যদিও এখন অপরিবর্তিত রয়েছে, কোথাও কোথাও পানি কমছে, কিন্তু এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে প্রায় 2000-এর বন্যা কবলিত মানুষ আশ্রয় নিয়েছে। আর আপনি যেমনটা বলছেন, আসলে ত্রাণ সহায়তা যদি প্রশাসন থেকে যদিও বলা হচ্ছে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা রয়েছে, আশ্রয় কেন্দ্রে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, কিন্তু আসলে প্রকৃত অর্থে বিশেষ করে সদর উপজেলা কেন্দ্রিক অর্থাৎ উপজেলা সদর কেন্দ্রিক যেসব আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেই সব আশ্রয়কেন্দ্রগুলোতেই আসলে খাবার পাচ্ছে। আর একেবারে হাওর অধ্যুষিত এলাকা অর্থাৎ প্রত্যন্ত এলাকায় যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে সেই সব আশ্রয়কেন্দ্রে আমরা গিয়েছি, আজকে সারাদিনই ছিলাম। তারা অভিযোগ করছেন যে আসলে তারা খাদ্য সহায়তা পাচ্ছেন না। আমি কথা বলেছিলাম অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সাথে। তিনি আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা রয়েছে এবং এখনও চলমান রয়েছে, খাদ্য সহায়তা বিতরণ চলমান রয়েছে। আর যেহেতু 15 দিনের ব্যবধানে 2টি বন্যা সুনামগঞ্জে হয়ে গেছে, তো এই 2টি বন্যার মধ্যে এখন আবারও যে বন্যা আক্রান্ত হয়েছে মানুষ, এই সার্বিক বিষয় মিলে আসলে প্রশাসনের আগে থেকে যে প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিটা আরেকটু তারা বৃদ্ধি করেছে। আমরা এই মুহূর্তে সুনামগঞ্জের বিশেষ করে তাহিরপুর এবং বিশ্বম্বরপুর এই 2টি উপজেলা সবচেয়ে বেশি আক্রান্ত আছে। আপনাকে একটা বিষয় বলে রাখি, সুনামগঞ্জ জেলা সদরের সাথে এই মুহূর্তে 3টি উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যারা জরুরি কাজে আসছেন তারা নৌকা দিয়ে বিকল্প পথে তারা আসার চেষ্টা করছেন, এতে করে তাদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে। ছোট্ট করে আপনাকে একটা বিষয় আমি বলে রাখি, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আরেকটা পূর্বাভাস আমাদেরকে দিয়েছেন যে আগামী 72 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে, সুনামগঞ্জ তথা ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হবে। এই সময় যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু সুরমা নদীর পানি আবারও বৃদ্ধি পাবে এবং আবারও নতুন নতুন এলাকা প্লাবিত হবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের। জাকির, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই নেত্রকোনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী লাবলু পাল চৌধুরী। লাবলু, নেত্রকোনায় নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং কি পরিমাণ ফসলি জমির আসলে ক্ষতি হয়েছে? দেখুন, যে গত সোমবার থেকে কিন্তু আসলে পানির সাথে যে যুদ্ধ করে বানুবাসী মানুষ যারা কলমাকান্দা উপজেলার অর্থসামাজিক গ্রামের মানুষ কিন্তু দিন পার করছে। যেটি জানতে চেয়েছেন যে আসলে ফসলি জমি কিন্তু আসলে আউশ ধানের যে বীজতলা ছিল সেই বীজতলা গুলো আসলে
ডুবে গেছে। এছাড়া কিছু শাকসবজি যারা করেছিলেন বাড়ির আশপাশে সেগুলো কিন্তু আসলে ডুবে গেছে। কারণ গত সন্ধ্যার থেকে কিন্তু যখন ঢলের পানি এবং বৃষ্টির পানি আসতে থাকে তখন কিন্তু আসলে গ্রামের যে রাস্তাগুলো ছিল, গ্রামীণ সড়ক, সংযোগ সড়কগুলো, এগুলো ছাপিয়ে কিন্তু আসলে বাড়ির আঙিনা পর্যন্ত কিন্তু আসলে অনেকের বাড়িতেই ঢুকেছে, অনেকের ঘরেও কিন্তু পানি ঢুকেছে। এরকম অবস্থায় কিন্তু আসলে আজকে যখন আমি উপজেলা প্রশাসনের তার সাথে কথা বলি, তিনি কিন্তু আসলে ত্রাণ তৎপরতা নিয়ে তিনি বলছিলেন যে তিনি বেশ কয়েকটি ইউনিয়নের যে বানভাসী এলাকা তিনি ঘুরে এসেছেন এবং সেখানে তার ভাষায় তিনি বলছিলেন যে কোন ত্রাণের কোন ডিমান্ড নেই যারা বন্যার্থ আছে। কিন্তু আসলে আমরা যখন আবার এলাকায় ঘুরেছি তখন কিন্তু আসলে যে শ্রমজীবী যারা মানুষ ছিল তাদের কিন্তু আসলে এই কয়েকটা দিন ধরে কিন্তু আসলে কাজ নাই। এর আগে আপনি জানেন যে প্রথম জায়গায় বন্যা হয়েছিল প্রায় সপ্তাহ দেড়েক আগে, সেটারও কিন্তু আসলে রেশ না কাটায় কিন্তু আসলে এলাকায় কাজ না থাকায় সেই শ্রমজীবী মানুষটা কিন্তু খুব বিপাকে রয়েছে। এছাড়া কিন্তু আসলে পানি ঢোকার কারণে কলমাকান্দা উপজেলা এবং বারহাট্টা উপজেলা এবং সদরের কিছু অংশ মিলিয়ে কিন্তু আসলে 59টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢোকায়। সেখানে কিন্তু লেখাপড়ার কার্যক্রম ব্যাহত হওয়ার কথা বলছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সেখানে শিক্ষকরা ফরিদুর রহমানকে রাজশাহী উপমহাপরিদর্শকের দপ্তরে বদলি করা হয়েছে। তার পরিবর্তে রাজবাড়ী জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফকে বগুড়া কারাগারের বদলি করা হয়েছে। আসামি পালানোর ঘটনায় এ পর্যন্ত একজনকে বদলি, 7 জনকে বরখাস্ত ও একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। কিন্তু আসলে ছাত্রছাত্রী কিন্তু কিছু কিছু স্কুলে কয়েকজন ছাত্রছাত্রী গেলেও কিন্তু সব স্কুলে কিন্তু আসলে ছাত্রছাত্রী যেতে পারে নাই। যেসব স্কুলের বেশি পানি, চারদিকে পানি, সেখানে কিন্তু একজন ছাত্র আসে নাই। এরকম অবস্থায় তারা কিন্তু আসলে স্কুল খোলা রেখেছে, স্কুল কিন্তু এখনো তারা বন্ধ করেনি। সুনামগঞ্জ এবং নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরের খবরে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে উখিয়ার 8 ও 11 নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি শামীম হোসেন পাহাড় ধসে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক শাহিন ইমরান জানান, 1 সপ্তাহ ধরে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড় ধসে ঝুঁকি বেড়েছে। ঝুঁকিতে থাকা লোকদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এর আগে 19 জুন উখিয়া ক্যাম্পে আলাদা পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়। সোমবার রাত থেকে টানা বর্ষণে নোয়াখালী জেলা শহরে জলাবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। বুধবার বৃষ্টি কমলেও বহু সরকারি বেসরকারি অফিস, বাসাবাড়ি, দোকানপাট ও পথঘাট এখনো পানি নিচে। খাল দখল ও ড্রেন ভরাট হয়ে যাওয়ায় বর্ষার শুরুতেই এমন পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত টানা বৃষ্টিতে নোয়াখালী জেলা শহর মাইজদির অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জেলা মৎস্য অফিস, আবহাওয়া অফিস, খাদ্য অফিস, জজ আদালত, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সরকারি মহিলা কলেজের চারদিকে পানি। পুলিশ সুপার কার্যালয়ের নিচতলায় পানি ঢুকে অনেক নথিপত্র নষ্ট হয়েছে। শহরের উত্তর ফকিরপুরে বেশিরভাগ বাসাবাড়িতে পানি ঢুকেছে। ড্রেনের ময়লা ভাসছে চারদিকে। অনেকে বাসাবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, খাল দখল ও ভরাটের কারণে পানি নামতে পারছে না। এই যে আমরা জজ করে সামনে দিয়ে আসলাম, এখানে মানে পানি হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই। ড্রেনের যে ব্যবস্থা, ওইগুলোতে ময়লা আবর্জনা ভর্তি যায়, পানি যায় না। ঘর বাড়িগুলো যদি উচ্ছেদ করে খালগুলো যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো। জেলা প্রশাসক জানিয়েছেন, শহরের জলাবদ্ধতা দূর করতে পৌরসভা সহ সংশ্লিষ্ট দপ্তরের সাথে জরুরি বৈঠক করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কোথায় কোথায় সমস্যা হচ্ছে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি, তারা সব দেখতেছে। এবং যেখানে কোনো ড্রেন যদি জোরপূর্বক কেউ কারো কারণে বন্ধ থাকে সেটাও আমরা আইডেন্টিফাই করতে বলেছি। আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে প্রয়োজনে সেটা ভেঙে দিব। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার জেলায় 109 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়পুরহাটের পাঁচবিবিতে কলেজ শিক্ষক আলী হাসান হত্যা মামলায় 11 আসামি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত 2-এর বিচারক নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় 2 জন আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, শহরগাছি আদর্শ মহাবিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন পণ্যের স্টকের ব্যবসা করতেন আলী হাসান বাবু। 2009 সালে 17 জুন ব্যবসার টাকা আত্মসাতের উদ্দেশ্যে আসামিরা শ্বাসরোধে তাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা করেন।
বিজ্ঞ জেলা ও দায়রা জজ আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন মামলা প্রমাণিত হওয়ার কারণে, সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার কারণে, এবং প্রত্যেককে 50,000 টাকা জরিমানা প্রদান করেছেন। চট্টগ্রামের চাঁদগাঁও থানা হাজতে জুয়েল নামে এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি আসামি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ জানায় গতরাতে ডাকাতি প্রস্তুতি মামলায় চাঁদগাঁও থানার খেজুরতলা থেকে গ্রেপ্তার করা হয় জুয়েলকে। ভোরে হাজতে থাকা অবস্থায় পরিবারের সাথে কথাও বলে। পরে হাজতের শৌচাগারের উপরে জানালার রডের সাথে পরনে শার্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় জুয়েলকে উদ্ধার করা হয়। নিয়ম মেনেই জুয়েলকে হাজতে রাখা হয়েছে বলে দাবি পুলিশের। এ বিষয়ে তদন্ত চলছে। হাজতখানার যে পাশের যে ওয়াল, যে ব্যাক সাইডের ওয়াল, এই ওয়ালের উপরে যে আমাদের ভেন্টিলেটর সিস্টেম আছে সরকারিভাবেই যেটা আছে, ওইভাবে ওই সেন্টিলের ওই ছোট একটা অংশতেই সে তার গলার শার্ট দিয়ে সে সুইসাইড করেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, আর পরিবারের লোকজন বা কারা কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে? মূলত এই থানাটিতে গত 1.5 বছর আগে একজন দুদকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা পুলিশি হেফাজতে মারা যাওয়ার পরে আজকের এই ঘটনা প্রাথমিকভাবে বেশ কৌতূহল তৈরি করেছে। সেই হিসেবে আমরা যে লোকটি মারা গেছেন তার আত্মীয় স্বজনের সাথেও কথা বলেছি। আত্মীয় স্বজন প্রাথমিকভাবে যেটি বলছেন যে লোকটি আর বিরুদ্ধে আসলে বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি কিংবা ছিনতাই সহ এই ধরনের 7টির মতো মামলা রয়েছে এবং সাম্প্রতিক সময়ে সে একটি বৈদ্যুতিক প্যাডেল চালিত অটোরিকশা চালাতো এবং এরকম একটি অটোরিকশা তার কাছ থেকে ছিনতাইকারীরা নিয়ে যায় এবং ছিনতাইকারীদের নিয়ে যাওয়ার পরে সেই অটোরিকশার যে মালিক, সেই মালিক তাকে প্রায় অটোরিকশার দাম বাবদ 1,40,000 টাকার মতো দেওয়ার জন্য অব্যাহতভাবে চাপ দিয়ে আসছিলেন এবং সে এর আগে ঘরেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে গতকাল রাতে যখন সে মূলত অন্য আরেকটি মামলার ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার হয়, তারপরে আজকে ভোরে তার ওষুধের বিষয়ে পরিবারের লোকজনের সাথে কথা হয়। এরপরেই মূলত সে ভোর 6:25 দিকে ফাঁসিতে ঝুলে পড়ে। তো সিসিটিভি ফুটেজ বা অন্যান্য যে থানার পারিপার্শ্বিক অবস্থা সবকিছুই আসলে পর্যবেক্ষণ চলছে এবং আমরা দেখছি যে আজকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই লাশটির সুরতহাল করেছেন। এরপর পোস্টমর্টেমের করে ইতিমধ্যে তাকে হস্তান্তর করা হয়েছে তার মরদেহটি। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্তারা বলছেন যে তারা ইতিমধ্যে একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন এবং যে তদন্ত কমিটি মূলত দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনায় পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তারা করবেন এবং এক্ষেত্রে থানা হাজতে যে অন্যান্য বা যারা উপস্থিত ছিলেন বা সে সময় যারা দায়িত্বরত যারা ছিলেন তাদের কোনো ধরনের গাফলতি আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এবং আমরাও আসলে সিসিটিভি পুলিশের এই ফুটেজটি দেখেছি, যদিও সেখানে যে হাজতটি মৃত্যুবরণ করেছেন বা ফাঁসিতে ঝুলেছেন তার পায়ের অংশটি দেখা যাচ্ছে, যেহেতু এটি শৌচাগারের একটি জানালার থেকে এই ঘটনাটি ঘটানো হয়েছে দড়ি দিয়ে বেঁধে। তো সেক্ষেত্রে আসলে পুরোপুরি তদন্ত কমিটির তদন্ত শেষে স্পষ্ট হবে যে আসলে এই ঘটনার মূল বিষয়টি আসলে কি। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি পালানো মামলায় প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিম হাসান এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে গতকাল বগুড়া কারাগারের জেলার মোহাম্মদ 2020 সালে লোকসানের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল রাষ্ট্রায়ত্ত 9টি পাটকল। এর মধ্যে 4টি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পর পুনরায় ফিরেছে উৎপাদনে। এতে খুলনা যশোর শিল্পাঞ্চলে প্রাণ ফিরতে শুরু করেছে। বেকার জীবন থেকে মুক্ত হয়েছেন শ্রমিকরা। গত 14 মার্চ খুলনার খালিশপুরের দৌলতপুর জুট মিল ও যশোরের জেজেআই জুট মিল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইজারায় ফরচুন ও আকিজ গ্রুপ গত বছরের ডিসেম্বর থেকে চালু করে মিল দুটি। বর্তমানে এই দুটিতে কাজ করছে 3 শতাধিক শ্রমিক। গত ফেব্রুয়ারি থেকে যশোরের কার্পেটিং ও খুলনার ইস্টার্ন জুট মিল পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে ভারতীয় রিগাল কোম্পানি। কর্মসংস্থান হয়েছে 2 শতাধিক শ্রমিকের। তারা জানান, নতুন করে মিল চালু হয় তাদের অভাব অনটন অনেকটা কেটে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এবছরের মধ্যেই তারা পুরো উৎপাদনে যাবে। তখন 10,000 শ্রমিকের কর্মসংস্থান হবে মিলগুলোতে। পরীক্ষামূলকভাবে প্রায় 20টি তাস চলতেছে। এর পাশাপাশি
এর আনুষঙ্গিক এদের যোগান দেওয়ার মতো যে তাতে আমাদের এখানে এখন 200 শ্রমিকের মতো লোক 200 শ্রমিক কাজ করতেছেন। কার্পেটিং জুট মিল আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি, 50% প্রোডাকশন মেশিনও চালু হয়ে গেছে, প্রোডাকশনও চালু হয়ে গেছে। বাকি ব্যাপার হচ্ছে ইস্টার্ন জুট রিলেটেড আমরা অলরেডি মেনটেন্যান্স কাজ অলমোস্ট কমপ্লিটেড। জানা গেছে বন্ধ বাকি জুট মিলগুলো চালুর প্রক্রিয়া চলছে। প্রক্রিয়ার মধ্যে আছে, দুটোই হয়তো চালু হবে, 8টা চালু হয়ে যাবে, আর একটা একটু সমস্যা আছে আইনগত কারণে একটু লেট হবে, এবং সবগুলো চালু হলে কর্মসংস্থান ভালোভাবে দিতে হবে। সংশ্লিষ্টরা জানান সব জুট মিল চালু হলে প্রায় 30,000 শ্রমিকের কর্মসংস্থান করা যাবে, লাভবান হবে দেশের অর্থনীতি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ ও বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। এ সময় 2 জেলায় আহত হয়েছেন 12 জন। সকালে নাটোরের আলাইপুরে জেলা কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়। এতে দুর্বৃত্তদের হামলায় জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ 7 জন আহত হন। পটুয়াখালীতে আয়োজিত সমাবেশে হামলার ঘটনায় আহত হন 5 নেতাকর্মী। এছাড়া নেত্রকোনা, নড়াইল ও জামালপুরেও বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।